বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে ওই বাড়ির চার্জে আমি ছিলাম। এই স্টেশন থেকে নেতাজি সুভাষ বোস এই দেশ থেকে চলে যান। এই কলেজটার প্রতিষ্ঠার পিছনে বিশাল অবদান আছে শেরেবাংলা একে ফজলুল হকের। বলে রাখা ভালো, আমার দুই মামা শ্বশুর কিন্তু ক্যালকাটা মহানগরের প্লেয়ার ছিলেন। 16ই ডিসেম্বর কিন্তু দেশ স্বাধীন হলো, এইটা সারেন্ডার হয়েছে 19 ডিসেম্বর। আমার দেওয়া স্লোগান শান্তি শপথে বলিয়ান। আমি মালিক খসরু, আমার বাড়ি আলফাডাঙ্গা থানার পাদাল গ্রাম, এটা আমার বাড়ি, পৈতৃক বাড়ি। আমার আব্বা মহিউদ্দিন আহমেদ, উনি এই বাড়িতে জন্মগ্রহণ করেছেন। আমার দাদা শেখ সফদার হোসেন, এই বাড়ির নামকরণটা ওনার নামে হয়েছে শেখ সফদার কটেজ। আমি আব্বাকে ছোটবেলা থেকে যেটুকু দেখেছি শুনেছি, আব্বা যখন ক্লাস 5-এ পাশ করলেন তখন আমার দাদা শেখ সফদার হোসেন আমার বাবাকে কলকাতায় লেখাপড়ার জন্য নিয়ে যান। তখন অনেক স্থানীয় প্রতিকূল পরিবেশ ছিল, বলে যে এত দূরে ছেলে যাবে, কলকাতায় রাজধানী শহর হারিয়ে যাবে, এই বাচ্চা বয়সে দরকার নেই, এখানে ভালো স্কুল আছে, এখানে পড়ালেখা করুক। আমার দাদা বলল, না, আমার ছেলে বড় হবে, লেখাপড়া শেখাতে হবে, তাকে কলকাতায় নিতে হবে, আমি কলকাতায় পড়াবো। তারপরে আব্বা কলকাতায় চলে গেলেন। কলকাতায় এর আগে আমার মেজ চাচা শেখ, উনি শেখটা খুব একটা লাগাতেন না, জহিরুদ্দিন আহমেদ ইন্ডিয়ান পোস্টাল সার্ভিসে চাকরি করতেন। চাচা লেখাপড়া করে ওখানেই চাকরি করেন। আব্বা পরে গেলেন, পরে যেয়ে উনি ভর্তি হলেন তালতলা হাই স্কুলে। এটা অনেক পুরনো স্কুল, অনেক পুরনো। এটা মনে হয় 1906 সালে বোস পাবলি স্থাপিত। তো আব্বা এখানে ভর্তি হলেন তালতলা স্কুলে। এই তালতলা স্কুল থেকে উনি ম্যাট্রিক পাস করেন। ম্যাট্রিক এই তালতলার একটু কাহিনী বলতে হয়। তালতলা স্কুলের খুব কাছেই, এই 100-150 গজের মধ্যে, 200 গজের মধ্যে তালতলা থানাটা অবস্থিত, একটু গলির মধ্যে ওটা। এবং এর পাশেই 4/C, এটা এখানে তালতলা স্ট্রিট লেন। এখানে মুজাফফর সাহেব থাকতেন, যিনি এই দেশের কমিউনিস্ট আন্দোলনের একজন নেতা ছিলেন। এখানে উনি থাকতেন। নজরুল কিন্তু এখানেই ওনার বাসায় ছিলেন, কবি কাজী নজরুল, বিদ্রোহী কবি। তখনও কিন্তু বিদ্রোহী না, যখন ওখানে ছিলেন কাজী কবি নজরুল ইসলাম। এইখানে থেকেই উনি একদিন রাত্রে একটা পেন্সিলের খাতা নিয়ে বসেন এবং এই তালতলা লেনের এই বাড়িতে বসেই উনি বিদ্রোহী কবিতাটা সারা রাত জেগে লিখেছিলেন। আমি ওই বাড়িতে গেছি দেখতে। আর আব্বা যে স্কুলে পড়েছেন ওখানেও আমি গেছি। ওদের হেডমাস্টার ছিলেন একজন পিএইচডি হোল্ডার, নাম এই মুহূর্তে আমি বলতে পারছি না। তো যখন বললাম যে আব্বা স্কুলের ছাত্র ছিলেন ব্রিটিশ আমলে, তখন উনি খুব, আমি, আমার ওয়াইফ, বাচ্চারা ছিল, খুব সমাদর করলেন, খুব আপ্যায়ন টাপ্যায়ন করলেন। তারপরে ওনার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারকে দিয়ে বললেন যে স্কুলটা ঘোরায় দেখান। তখন উনি দোতলায় নিয়ে গেলেন। দোতলায় তখন কিন্তু ক্লাস চলছে। সেই সময়ে আমি যাওয়ার সাথে সাথে ছেলেমেয়েদের বললো স্ট্যান্ড আপ, সম্মান দেখালো। এই যে একটা যে শিক্ষার যে একটা প্রকাশ, এটা কিন্তু আমি খুব হয়েছিলাম। আমি তো এখানে ছাত্র না, আমি বাংলাদেশের নাগরিক। তো আব্বা ছিলেন এককালে ব্রিটিশ আমলে, পড়েছেন, সেই পরিচয়ে তারা কিন্তু আমাকে যথেষ্ট সম্মান প্রদর্শন করেছেন। ওখানে অনেকক্ষণ ছিলাম এবং এদের একটি আদর্শ আছে। এই আদর্শটা আমি এই জন্য বলি, হেডমাস্টারের ঠিক পিছনে, সিটের পিছনে একটা বড় দাঁড়ানো ছবি লম্বা করা, সেটা নেতাজি সুভাষ বোসের। নেতাজি সুভাষ বোস একজন অমর বাঙালি, বিশ্ববিখ্যাত বাঙালি। ভারতের স্বাধীনতা আন্দোলনে তার ভূমিকা অনেক বড়, ব্যাপক। উনি প্রথমে কংগ্রেসের নেতা ছিলেন এবং কংগ্রেসের প্রেসিডেন্টও হয়েছিলেন 2 বার। দ্বিতীয়বার উনি থাকতে পারেন নাই, কংগ্রেসের নেতাদের মানে বিভিন্ন
বাধা বিপত্তির মুখে উনি শেষ পর্যন্ত কংগ্রেস ছেড়ে দেন। ছেড়ে দিয়ে উনি একটা দল করেন, ফরওয়ার্ড ব্লক। তারপরে তো উনি অ্যারেস্ট হয়েছেন, গৃহবন্দী ছিলেন। ওনার যে পৈতৃক বাড়ি, ওখানে গৃহবন্দী ছিলেন। তো ওইখানে থাকা অবস্থায় উনি ওখানে ডিআইবির লোক ছিল, সাদা পোশাকের লোক পাহারা দিত, ব্রিটিশ আমলে পুলিশের লোকজন। কি করে ফাঁকি দিয়ে ওনার ভাতিজাকে নিয়ে গাড়িতে করে একবারে চলে যান গোমা বলে একটা রেল স্টেশন আছে। আমি এটা জানতাম না, চিনতাম না। আমি গেলাম শান্তিনিকেতনে, আসার পথে হঠাৎই গোমা এবং স্টেশন ভর্তি নেতাজি সুভাষ বোসের বিভিন্ন ছবি স্টেশনের দেওয়ালে। এটা তো একটা আনইউজুয়াল ব্যাপার। তখন আমার চোখ পড়লো, দেখলাম যে পরে আমি জানলাম যে এই স্টেশন থেকে নেতাজি সুভাষ বোস এদেশ থেকে চলে যান। যাই হোক, যে কথা বলছিলাম, আব্বা 1937 সালে ম্যাট্রিক পাস করার পরে উনি ভর্তি হলেন এই কলেজে, এই কি কলেজ, বঙ্গবন্ধু সেই কলেজের ছাত্র। কলেজটার নাম হলো ইসলামিয়া কলেজ। হ্যাঁ, এইখানে এটার নাম কিন্তু এখন চেঞ্জ হয়েছে, এখন মৌলানা আবুল কালাম আজাদ কলেজ হয়েছে। হ্যাঁ, ইন্ডিয়ার একজন বড় নেতা মন্ত্রী ছিলেন, এডুকেশন মিনিস্টার ছিলেন, এডুকেশনের জন্য কাজ করেছেন, ওনার নাম হয়েছে। তখন ইসলামিয়া কলেজ, আমার আব্বা ইসলামিয়া কলেজের ছাত্র। আব্বা তখন ওখানে ইসলামিয়া কলেজের একটা হোস্টেল, খুব নাম করা হোস্টেল আছে, বেকার হোস্টেল। একজন ইংরেজ বেকার সাহেবের নাম অনুসারে বেকার হোস্টেল। এবং এই জায়গাটার দান কিন্তু মুসলমানদের, ওনার দানে কিন্তু এই কলেজের জায়গাটা কিন্তু মুসলমানদের। এবং এই কলেজটার প্রতিষ্ঠার পিছনে বিশাল অবদান আছে শেরেবাংলা একে ফজলুল হকের। আচ্ছা, গেল। আমি এই কলেজে গেলাম দেখতে এবং ওই কলেজের ছবি নেব। তো ছবি উঠাতে গেলে ওখানে কিছু পাহারাদার টাহারা ছিল, ওই কলেজের স্টাফ, কলেজ বন্ধ সেই সময়। তো আমি বললাম ছবি দিতে পারবো না, এটা হেরিটেজ বিল্ডিং, এখানে ছবি দিতে গেলে পারমিশন লাগবে। তাই আমি বললাম যে পারমিশন বলতে দিন, আমি কোথায় পাবো? ওটা প্রিন্সিপালের কাছে নিতে হবে। আমি বলে আজকে প্রিন্সিপাল কোথায় পাবো? আমি কি টেলিফোন বা কোনোভাবে যোগাযোগ করতে পারি? বললো যে না, উনি কলেজেই আছেন, বলতে দিন উনি কিন্তু কলেজ করতেছেন, কাজ করতেছেন আর কি। তা আমি একা গেলাম ওখানে, যাওয়ার পরে দরজা বন্ধ, আমি নক করলাম, তারপরে খুলে ভিতরে ঢুকলাম। ঢোকার পরে আমি বললাম যে স্যার আমি কি আসতে পারি? প্রিন্সিপাল সাহেবকে বললাম। এটা 2012 সালের কথা। আমি তখন ফোর্ট উইলিয়ামে ইন্ডিয়ান গভর্নমেন্টের দাওয়াতে, আমি ফোর্ট উইলিয়ামে বিজয় দিবস হয় 14, 15, 16 3 দিনের বিজয় দিবস হয়। ইন্ডিয়ান গভর্নমেন্টের দাওয়াতে মুক্তিযোদ্ধা হিসাবে আমি কিন্তু দাওয়াত পেয়েছিলাম। তখন আমি চাকরিতে নাই। আমি তো 2001 সালে বিএনপি যখন ক্ষমতায় আসলো তখন আমাদের রিটায়ার করা দেয় অনেক অফিসারকে, তার মধ্যে আমি একজন। যাই হোক, ওখানে দাওয়াত পেয়ে ওখানে গেছিলাম। তো ওই সুবাদে ওইখানে আমি গেলাম। তা আমি নক করে ওনাকে যখন গেলাম, তো উনি বললেন বসেন, পরিচয় দিলাম। আমার আব্বা এখানে ছাত্র ছিলেন। তখন উনি খুব খুশি হলেন যে আপনি আসছেন এত বছর পরে সেই ব্রিটিশ আমলে। আমি বললাম দেখেন, এটা আমার জন্য একটা অহংকার, গৌরবের জায়গা যে আমার আব্বা এই কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করছেন, বেকার হোস্টেলে ছিলেন। তো এই জন্য আমি আসছি, আমার একটা স্মৃতি, একটা কাতরতা আছে। তারপরে আমি বললাম ছবি দিতে পারি? বলে হ্যাঁ, আপনি ছবি দেন। তারপরে উনি আমাকে প্যাডে আমাকে একটা লিখে দিলেন এবং আমাকে খুব তাজিমের সাথে স্যার বলে সম্বোধন করেছেন আমাকে, এবং একটা চিঠি লিখলেন এবং বললেন এই কলেজ শেরেবাংলা একে ফজলুল হকের অবদান, এই কলেজ, এটাও বললেন ইসলামিয়া কলেজ। এটা কম কথা না কিন্তু, তাই না? আচ্ছা, ওখান থেকে আমি চলে যাই ক্যালকাটা ইউনিভার্সিটিতে। আপাতত আইএ পাস করে অনার্সে ভর্তি হলো, ইতিহাস বিভাগে অনার্সে ভর্তি হলো কলকাতা ইউনিভার্সিটিতে। এটাই ইন্ডিয়ার প্রথম ইউনিভার্সিটি, 1885 সালে মনে হয় এটা স্থাপিত, বুঝতে পারছো? এখানে গেলাম। তো ওইখানে গেটে যখন ঢুকতেছি তখন আমাকে এক লোক আটকালো, বলে দাদা কোথায় এসছেন, আপনি কে, আপনার পরিচয়? তাই বললাম যে আমি বাংলাদেশে এসছি, তো আমি একটু, আমার আব্বা এখানে ছাত্র ছিল, তো একটু ঘুরে টুরে দেখতে চাই।
তখন এখানে নাম ধাম লেখেন, আর আমি তো সরকারিভাবেই দাওয়াতে গেছি, সুতরাং অসুবিধা নাই। তা আমি লিখতে যাচ্ছি, আমার সবার একটা বলে, এই দাঁড়ান দাঁড়ান, বলে দাঁড়ান দাদা, আপনি দাঁড়ান। আমার কাছে আসলো রাস্তার উপরে, গেটটা কিন্তু খুব ছোট, একটা গাড়ি গেলে পাশে দাঁড়ানোর জায়গা থাকে না মানুষের, এত ছোট। হ্যাঁ, যাই হোক, ওখানে ঢুকলাম। উনি আসলেন, আসার পর বললো যে আপনার বাড়ি কোথায়? ঢাকায়। আমি বললাম আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি বিক্রমপুর। আমি বললো নদীর উপরে, আর আমাদের জিঞ্জিরার সাথে আমার একটা যোগাযোগ আছে, বিক্রমপুরের সাথে যোগাযোগ আছে। তো আমি ফুটবল খেলতাম এককালে, উনি বলতেছেন। এবং তা আপনার পরিচয়টা কি? আমারটা আমি দিলাম। ওনাকে জিজ্ঞেস করলাম, বলি আমি এইটা টোটাল সিকিউরিটির হেড, এই ইউনিভার্সিটিতে এখানে যত সিকিউরিটির অ্যারেঞ্জমেন্ট আছে এটার হেড, আপনাকে লিখতে হবে না, আসেন আপনি আমার সাথে। উনি আমাকে নিয়ে সোজা ওখানে মেন বিল্ডিংটা দ্বারভাঙ্গা বিল্ডিং, দ্বারভাঙ্গার মহারাজের করে দেওয়া, ওখানে ভাইস চ্যান্সেলর বসেন। ওখানে ঢুকতে গেলে পারমিশন লাগে, অনেক ঝামেলা। যেহেতু উনি আছেন, আমাকে নিয়ে গেল। সেই সিঁড়িগুলি কী চওড়া, শ্বেত পাথরের সিঁড়ি, বিরাট সিঁড়ি। উপরে উঠে দেখি এই আশুতোষ, স্যার আশুতোষ ভাইস চ্যান্সেলর ছিলেন, ওনার একটা কালো মর্মর মূর্তি ওখানে রাখা ওদিকে সিঁড়ির শেষ মাথায়। তারপরে আমি বললাম যে আমি ভিসি সাহেবের সাথে কী করে দেখা করতে পারি? বললো যে রেজিস্ট্রারের কাছে যান। তখন আমি রেজিস্ট্রারের কাছে গেলাম, ডক্টর বৈষ্ণব চ্যাটার্জি। তো ওনার বাইরে অনেক লোক। এখন এত ভিড়ের মধ্যে আমি চলে যাব, আমি আবার যাবো আজমিরে। তো আমাকে একটু, তা আমি কি মনে করে ওই লাইন টেনে দাঁড়ালাম না, আমি ওই গেটে টোকা দিলাম। তো তারপরে ইয়েস কামিং, ভিতরে যে শব্দ শুনলাম, দরজাটা খুলে আমি ভিতরে ঢুকলাম। ঢুকে আমি সঙ্গে সঙ্গে পরিচয় দিলাম যে আমি বাংলাদেশে আসছি, আমি আপনাদের এখানে গেস্ট হিসাবে আসি, ফোর্ট উইলিয়ামের বিজয় দিবসের গেস্ট হিসাবে আসছি। তা আমার আব্বা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন, এখান থেকে এমএ পাস, অনার্স অ্যান্ড এমএ পাস করছেন। আমি এই জন্য আসছি, আপনার সাথে দেখা গেল, আমি এখানে কিছু ছবি নেব, প্লাস আমি ভাইস চ্যান্সেলরের সাথে দেখা করতে পারি কিনা। উনি বললেন এটা অসম্ভব কেন? একেবারে আমি বললাম যে ভাইস চ্যান্সেলরের সাথে দেখা করতে একটা বিরাট ব্যাপার, ক্যালকাটা ইউনিভার্সিটির অ্যাপয়েন্টমেন্ট নেই, কিছু নাই। বলে এটা অসম্ভব কেন? কিন্তু দুঃখের বিষয়, উনি আজকে ইউনিভার্সিটিতে নেয়, উনি গেছেন পুনে। উনি আসলে আপনি যদি থাকেন, পরে যদি আসেন, সে সময় যদি থাকেন, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার সাথে ওনার দেখা হবে। ফাইন, আমি চলে গেলাম। ওনাকে কয়েকটা ছবি জয় বাংলার পতাকা, প্রথম পতাকা নিয়ে গেছিলাম, ওগুলো দিলাম, ম্যাগাজিন পত্রিকা নিয়ে গেছিলাম, দিলাম। উনি আমাকে কিছু ইউনিভার্সিটির বইপত্র দিলেন, চলে আসলাম। এরপরে আমি যখন আজমির শরীফ থেকে ফেরত আসলাম, এসে আবার গেলাম, ওনার সাথে দেখা করলাম। দেখা করার পরে আমি বললাম যে ভিসি সাহেব কি আছেন? বলে আছেন। দেখা হবে? বলে হবে, বসেন। তারপরে উনি ওনার পিএসকে, ভিসিকে ইন্টারকমে একই ফ্লোরে এই মাথায় মাথায় বসেন। বললো যে আমি কথা বলছি। পিএসকে বললো যে এরকম আমার পরিচয় দিলে আমি আসছি এরকম গেস্ট হিসাবে, আমার আব্বা এখানে ছাত্র ছিল এত বছর আগে, সেই 39-40 সালের কথা। তো উনি ভিসি ক্লিয়ারেন্স দিলেন আসতে পারে। তখন ওনার ওই রুমে একজন প্রফেসর, ফিলোসফির প্রফেসর বসেছিলেন, ডক্টর কি নাম যেন, খেয়াল নেই এখন। ওনাকে বললেন যে আমাকে স্যার বলে সম্বোধন করলেন, রেজিস্ট্রার মানে ভদ্রতা আর কি। আমাকে এই 30-40-50 কদম গেলে ভিসি সাহেবের অফিস। উনি আমাকে স্কর্ট করে, ওই প্রফেসর আমাকে পিএসের ওখানে নিয়ে যাওয়ার সাথে সাথে ওদের কথা বলেছেন কবে, সঙ্গে সঙ্গে উনি দাঁড়িয়ে গেলেন, স্যার আসেন। পিএস বলছে, আমি বললাম যে আমি বলে স্যার আমি জানি, আপনার রেজিস্ট্রার সাহেব আমাকে বলে দিয়েছে। তখন ওই ওনার একটা পকেট গেট আছে, ওরা এখান থেকে আসেন, ভিতরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সেখানে দেখি 5-6 জন প্রফেসর, তাদের নিয়ে উনি একটা মিটিং করতেছেন। ওনার যে বসার জায়গাটা, সেটা মানে একটু বড় দিতে হয়, সেটা একটা বেজের পরে, এটা চৌকির মতো উঁচু, একটু এই মূল ফ্লোর থেকে 8-9 ইঞ্চি উঁচু, 7-8 ইঞ্চি উঁচু, এটা কাঠের। ওর পরে উনি বসা, পাশে 2-3টা চেয়ার, 4টে চেয়ার,
ওখানে প্রফেসর সাহেবরা বসে ওখানে মিটিংয়ে। আমি বললাম যে স্যার আমি তো অসময়ে আসলাম। বলে না না কোনো অসুবিধা না, আমি তো আসতে বলেছি। তারপরে বসলাম, ওনাদেরকে উনি করে দিলেন। তারপর আমার সাথে প্রায় 20-25 মিনিট উনি কথা বললেন। হ্যাঁ, এই আর কি ওনার সাথে দেখা টাকা এইভাবে হলো। তারপরে আমি চলে আসলাম কলকাতারও কয়েকদিন ছিলাম, থাকার পরে চলে আসি। এই হলো আমার বাবার। আব্বা থাকতেন পরবর্তী সময়, উনি ওখান থেকে এই বেঙ্গল সিভিল সার্ভিসের পরীক্ষা দিয়ে উনি ল্যান্ড কাস্টমের অফিসার হয়েছিলেন, ডাইরেক্ট অফিসার। কিন্তু এখানে যখন স্বাধীনতার পরে উনি আগে 46 সালে চলে আসেন, রাইট হলো ইস্ট বেঙ্গল, তখন ইস্ট বেঙ্গলে চলে আসেন ওই চাকরিতে। এই চাকরিটা খুব দুর্নীতিপরায়ণ একটা অফিস, এখানে ঘুষ লেনদেন অনেক কিছু হয়। হ্যাঁ, তা মা এতে রাজি না। মা বললো চাকরি ছেড়ে দাও, আব্বা বললো চাকরি করবো না, চাকরি ছেড়ে দিলেন, সরকারি চাকরি আপনার ছেড়ে দিলেন। তো ওই সময়ে আব্বার সাথে কলকাতায় একজন বিখ্যাত ব্যক্তির সাথে পরিচয় হয়ে, আমার বন্ধু ছিল, ওনার নাম শাহজাহান সাহেব, প্রভিন্সিয়াল লাইব্রেরির মালিক, যেখানে আওয়ামী লীগের জন্ম হয়েছে রোজ গার্ডেনে। এই বাড়িটার মালিক কিন্তু ওনারা, আব্বার বন্ধু ছিলেন। তা আব্বাকে উনি বললো যে, উনি আমার দিকে চলে আসছেন, তখনও ব্রিটিশ আমল, বললো যে ক্যালকাটা মোহামেডানের সাথে যুক্ত ছিলেন, তারপরে এখানে এসে ঢাকা মোহামেডান স্পোর্টিং করলেন। বলে রাখা ভালো, আমার 2 মামা শ্বশুর কিন্তু ক্যালকাটা মোহামেডানের প্লেয়ার ছিলেন, বড়জন এবং মেজজন। হ্যাঁ, আব্দুল হক উনি হটসনের কিন্তু প্রাইভেট সেক্রেটারি হয়েছিলেন আমার ওই মামা শ্বশুর আব্দুল হক। আর ওনার ভাই সিরাজুল হক পরবর্তী সময় উনি আসাম বেঙ্গল রেলওয়ের ইঞ্জিনিয়ার ছিলেন উনি, এবং মানে ফুটবল খেলতেন। এবং ক্যালকাটা মোহামেডান স্পোর্টিং সম্বন্ধে একটু বলা দরকার। ক্যালকাটা মোহামেডান স্পোর্টিং ক্লাবটা হলো এই পাকিস্তান আন্দোলন যেটা হলো 47 সালে 14 আগস্ট পাকিস্তান হলো, ভারত বিভাগ হলো, এই আন্দোলনে মুসলিম লীগের অবদান আছে, অন্যান্য বিপ্লবীদের অবদান আছে। কিন্তু এটা যদি আমি ধরি 20-25%, বাকি 75% অবদান ক্যালকাটার মুসলমানরা, ওয়েস্ট বেঙ্গলের মুসলমানরা একতাবদ্ধ হয়েছিল একটা দলের, একটা ফুটবলের খেলোয়াড় দলের নেতৃত্বে, সেটা হলো ক্যালকাটা মোহামেডান স্পোর্টিং ক্লাব। এটা কিন্তু সাংঘাতিক ব্যাপার। এই মোহামেডান স্পোর্টিং ক্লাবের সেক্রেটারি কে ছিলেন সেই সময়? মৌলানা আব্দুল গফুর সাহেব, যিনি শান্তিনগরের পীর সাহেবের গলি, ওই পীর সাহেবের গলি মানে ওনার নামেই, এবং ওই বাড়িতে ওনার বাজার আছে। উনি 1985-এ উনি ইন্তেকাল করছেন। আমি ওনার সান্নিধ্য পেয়েছি অনেক বছর। হ্যাঁ, আমি ওনার একজন ভক্ত ছিলাম। তো উনি ছিলেন ক্যালকাটা মোহামেডানের সেক্রেটারি। চিন্তা করো, উনি আবার ক্যালকাটা আলিয়া মাদ্রাসারও শিক্ষক ছিলেন। ওনার বাবা, উনি স্কুলে যান নাই, মাদ্রাসায় পড়েন নাই, মক্তবেও যান নাই, উনি ক্যালকাটা আলিয়া মাদ্রাসার মোদারেস ছিলেন। যার কোনো দুনিয়ার কোনো স্কুল কলেজ মাদ্রাসা কোনোদিন কোনোখানে পড়েন নাই, একবার উম্মি বলে যাকে, ইলিটারেট, উনি তাই ছিলেন। অথচ উনি ক্যালকাটা আলিয়া মাদ্রাসার উনি কিন্তু মোদারেস ছিলেন। উনি মুখে যা বলতেন তাই হতো, এত কাবেল লোক ছিলেন। ওনারই ছেলে এই মৌলানা আব্দুল গফুর সাহেব, ক্যালকাটা মোহামেডান, উনিও কাবেল লোক ছিলেন। আমি ওনার সান্নিধ্য পেয়েছি। আর ওনার বাবার মাজার সুকু খানসামা লেনে, ওনার বাবার মাজার কলকাতায়, কিন্তু একটা পট্টি, ওখানে ওনার 2টো বাড়ি আছে। উনি ওখানে লোকজনরা, হিন্দুরাই মেনলি বেশি যায় ওই মাজারে। আমি অনেকবার গেছি, কলকাতায় যতবারই গেছি আমি জিয়ারত করেছি ওনার মাজার। সুকু খান শিয়ালদা স্টেশন থেকে কিছুর আগে গেলে হাতের পায়ে একটা সিনেমা হল পড়ে, এখন ওটা বন্ধ হয়ে গেছে, জগৎ সিনেমা হল। এই সিনেমা হলের পাশের গলি দিয়ে গেলে ওখানে যে কোনো লোক বললে যে দাদাজির বাজার কোনটা, দাদাজি নামে খ্যাত। উনি বললেন সফিউল্লাহ সাহেব নামে খ্যাত না, দাদাজি বললে সবাই তাকে চেনে। ওনার বাজার কোথায়? হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান রাস্তা ওই এলাকার লোক দেখা দেবে ওইখানে। এবং ওইখানে তালা মারা থাকে, তো তালা খুলে কী করে ঢুকবো? বাড়ি একটা হিন্দু বাড়ি আছে, ওখানে টোকা দিলে এক মহিলা বেরোয় এসে বলে যে জিয়ারত করবো, তখন চাবিটা নিয়ে এসে চাবিটা দেয়, বলে খুলে ভিতরে ঢুকেন, যাওয়ার সময় বন্ধ করে আমার চাবিটা দিয়ে যায়। এইরকম এখনও তাই।
বুঝতে পারছো? তো এই বড় ভাইয়া ক্যালকাটা মোহামেডানের এবং পাকিস্তান আন্দোলনে 80% না হোক 75% অবদান হলো এই ফুটবল দলের, ক্যালকাটা মোহামেডান স্পোর্টিং ক্লাব। এখনো যদি কেউ গড়ের মাঠে এদের ক্লাব আছে, আমি যদি যে বলি যে আমি শান্তিনগর থেকে আসছি, পীর সাহেবের বাড়ি থেকে আসছি, পীর সাহেবের ভক্ত আসছি, তোমাকে চা নাস্তা খাওয়াবে, এত ইজ্জত করে এখনো। উনি কিন্তু 47 সালে চলে আসেন, ইনি ওনার বাবা ওখানে ইন্তেকাল করেন, ওখানে মাজার, আর এনার মাজার 85 ইন্তেকাল করেন, এনার মাজার এইখানে, বুঝতে পারছো, শান্তিনগরে। আমি প্রত্যেক বৃহস্পতিবারে কোরআন খতমায়, গত বৃহস্পতিবার আমি গেছি, ওনার ওখানে কোরআন খতমায় মিলাদ হয়, মুনাজাত হয়, দোয়া হয়, তারপরে একটা তোবারক দেয়, খেয়ে তারপর আমরা চলে আসি। এইভাবে করেছি। যাই হোক, এটা হলো একটা পার্ট বললাম। এখন আসি আমার চাকরি জীবন। এখানে স্বাধীনতার যুদ্ধে আমি এই অঞ্চল থেকেই, আমি দেশের ভিতরে থেকেই আমি যুদ্ধ করেছি, এবং এখানে এই নদীর ওপারে, নদীর পাড়ে ভাটিয়াপাড়া একটা জায়গা আছে, এইটা এখানে একটা ওয়্যারলেস স্টেশন আছে, অনেক বড় টাওয়ার। এখানে আর্মিরা একটা বিরাট ক্যাম্প করে, এখানে অনেক যুদ্ধ হয়, এবং এখানে আমাদের পক্ষের লোক মারা যায়, ওদের পক্ষে মারা যায়। 16ই ডিসেম্বর কিন্তু দেশ স্বাধীন হলো। এইটা সারেন্ডার হয়েছে 19 ডিসেম্বর। তখন আমরা ওইখানে কদিন আমরা ঘেরাও করেছিলাম। হ্যাঁ, আমাদের হাতে অস্ত্র, ওই মোটা টোটা ছিল অনেকের হাতে, আমার হাতে এসএলআর ছিল, সব লোডিং রাইফেল, হ্যাঁ, এসএলআর, সেলফ লোডিং রাইফেল, এটা ছিল। যাই হোক, আমরা এখানে করেছি। পরে তো 72 সালে বঙ্গবন্ধু তো 10ই জানুয়ারি আসলেন 72 সালে। এরপরে উনি দেশটা কিন্তু গড়ার দিকে লেগে পড়লেন। লেগে উনি করলেন কি, বিসিএস চালু করলেন। অফিসার লাগবে, দেশ স্বাধীন হয়ে গেছে, বহু লোক মারা গেছে, তারপরে অনেক পাকিস্তানি ছিল, সেগুলো চলে গেছে, একটা শূন্যতা হয়েছে। তো সুতরাং এখানে অফিসারদেরকে রিক্রুটমেন্ট করতে হবে সরকারিভাবে, গেজেটেড অফিসার। তখন ওই বিসিএসটা চালু হলো। তখন আমি বিসিএস পরীক্ষা দিয়ে আমি কোয়ালিফাই করে আমি পুলিশ সার্ভিসে জয়েন করলাম। 73 সালে ট্রেনিং করলাম, 74 সালে ট্রেনিং শেষ হলো সারদায়। তারপরে আমার প্রথম প্রবেশন পিরিয়ড হলো আমি কুমিল্লায় ছিলাম। পরবর্তী সময় কুমিল্লা থেকে আমি চলে আসি সে ঢাকায়। এসপি মাহবুব সাহেব তখন এসপি ঢাকা, খুব নাম করা বীর মুক্তিযোদ্ধা। এবং ওই যে কুষ্টিয়ায় যে গাঢ় করা দিয়েছিল, যে আপনার কারণে যে অস্থায়ী সরকার, সেই সরকারের গাঢ় পড়াটা দিয়েছিল কিন্তু এসপি মাহবুব, পুলিশের লোক কিন্তু, হ্যাঁ, উনি দিয়েছিলেন। তা আমি ওনার আন্ডারেও চাকরি করেছি কিছুদিন ঢাকাতে। পরে মেট্রোপলিটন পুলিশ হয়ে গেল 1976 সালের 1 ফেব্রুয়ারি হয়ে গেল। আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের জন্ম থেকে আমি জয়েন করলাম। এখানে একটি কথা বলা দরকার, তোমরা যারা মেট্রোপলিটন পুলিশের মনোগ্রাম দেখো, এটা আগে একটা সূর্য ছিল, ওটা মেট্রোপলিটন পুলিশ। নিচে যে অংশটা এখন দেখো, এটা ছিল না। এটা আমার সাজেশনের পরে এবং আমার দেওয়া স্লোগান শান্তি শপথে বলিয়ান, এটা আমারই দেওয়া। পুলিশ কমিশনারটা ছিলেন আর খন্দকার, ওনাকে বলার পরে উনি ফাইলে অর্ডার দেন, তারপর থেকে এটা আছে। এটা কিন্তু আমার ইনিশিয়েটিভে এটা হয়। হ্যাঁ, তা আমি দীর্ঘদিন এবং কমিশনারের স্টাফ অফিসার ছিলাম। তখন 6 জন কমিশনার ছিল, 8টা থানা ছিল মাত্র। সেই সময় আমি স্টাফ অফিসার 2 পুলিশ কমিশনার ছিলাম। এর আগে স্টাফ অফিসার হওয়ার আগে আমার ডিউটি ছিল বঙ্গবন্ধুর যে বাড়ি ধানমন্ডি 32 নম্বর রোডে, এই বাড়ির ওনার হত্যাকাণ্ডের পরে ওই বাড়ির চার্জে আমি ছিলাম। ওখানে 70-80 জন পুলিশ ফোর্স ছিল পাহারা। এই পুরো বাড়ি পাহারা দিচ্ছি, রক্ত, মাংস, গুলি ঝাঁঝরা হওয়া এই অবস্থায় ওই বাড়ি ছিলাম। পরবর্তী সময় প্রোটেকশন প্রোটোকল, এই সব এম্বাসি, যে ঢাকার যত এম্বাসি, তখন 70টা দেশের এম্বাসি ছিল, তাদের সিকিউরিটির দায়িত্ব ছিল আমার পরে। বাসা, অফিস, এটা আমি করেছি কিন্তু শুরুতে। পরবর্তী সময়, হ্যাঁ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রোটোকল প্রোটেকশন
আমি অ্যাসিস্ট্যান্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার হিসেবে এইগুলোকে সিকিউরিটিটা দিতাম। এবং ঢাকায় এই 70টা রাষ্ট্রদূত ছিল, এদের এম্বাসি এবং বাসা, এগুলোর সিকিউরিটি দেওয়ার দায়িত্ব, আমার দেখভাল করার দায়িত্ব সরাসরি আমার ছিল। এটা আমি করেছি স্বাধীনতার পরে ৭৬ সাল থেকে এই কাজটা আমার করা। এখন তো বিশাল ব্যাপার, গুলশান, বনানী, তখন ধানমন্ডিতে ছিল, ধানমন্ডিতে ছিল ইন্ডিয়ান এম্বাসি, কিন্তু ধানমন্ডিতে ছিল। নেপালিদের এম্বাসি ছিল ধানমন্ডি, ওই যে মাঠটা আছে না, আবাহনীর মাঠটা, মাঠের কোনায় ছিল। তো এগুলো আমাকে দেখতে হতো, আমি এগুলো সুপারভাইজ করতাম, দেখতাম। পুলিশ ছিল, পাহারা টাহারা এগুলি সব ঠিকঠাক রাখতাম। বুঝতে পারছো? ওদের সাথে লিয়াজও করা, ওদের বিভিন্ন পার্টি সার্টি হলে পুলিশ দেওয়া, ওদের প্রোটেকশন দেওয়ার, সিকিউরিটি দেওয়া, এটা আমি করেছি দীর্ঘদিন। পরবর্তী সময় আমি তো রংপুরে এসডিপি হয়ে চলে গেলাম হবিগঞ্জ, ওখানে 10 মাস ছিলাম। তারপরে ওখান থেকে আমি আমার পোস্টিং হলো এডিশনাল এসপি রংপুর। তখন রংপুর 6টা সাব ডিভিশনে একটা বিরাট জেলা, এখন 6টা জেলা হয়েছে, তখন একটা জেলা। সেই সময় আমি এডিশনাল এসপি নর্থ, প্রায় 22-23টা থানা আমাকে দেখতে হতো, সেইগুলো আমি দেখেছি। আর সাউথের যে ছিল আমার ব্যাটসম্যান কাশেম হাওলাদার, ও আবার খুব এইসব চেক করতো না, যেত না, টুর করতো না। আমি পুরো জেলাটা, আর এসপি ছিল সালাম সাহেব, সে আমার ক্লাসমেট ছিল, আর্মি থেকে আসছিল। তো আমি অ্যাকচুয়ালি পুরো জেলাটাই আমি ঘুরে ঘুরে দেখছি, সব থানায় গেছি, 2-3টা থানা বাদে সব থানায় আমার যাওয়া আছে। হ্যাঁ, সাংঘাতিক একটা এক্সপিরিয়েন্স। পরবর্তী সময় ওখান থেকে আমার অর্ডার হলো, পুলিশ হেডকোয়ার্টারে একটা পোস্ট ক্রিয়েট হলো, আইজির প্রথম স্টাফ অফিসারের পোস্ট ক্রিয়েট হলো। তো কে হবে সারা বাংলাদেশে বাছাই করে আমাকে দেওয়া হলো। আমি কিন্তু বাংলাদেশ পুলিশের আইজির প্রথম স্টাফ অফিসার, এটা কিন্তু বিরাট সম্মানের। এবং এই মেট্রোপলিটন পুলিশ কমিশন 3 কমিশনার আমি স্টাফ অফিসার। আজ পর্যন্ত রেকর্ড কেউ ভাঙতে পারে। 5 বছরের মতো, 5 বছর বা 5 বছর কিছু উপরে আমি এক নাগাড়ে এক চেয়ারে দীর্ঘদিন, যেটা এই রেকর্ড আজ পর্যন্ত ভাঙে নাই, কেউ ভাঙতে পারবে না সহজে, এতদিন কেউ থাকে না, আমি ছিলাম। যাই হোক, এরপরে 84 সালে আমার অর্ডার হয়ে যায়, কক্সবাজার জেলা হলো 84 সালে, আমি কক্সবাজারের এসপি হলাম। ওখানে একটা বড় কাজ করেছিলাম। ওখানে একটা কুয়া ছিল, থানার ভিতরে একটা কুয়া, গোসল টোসল করতো, পানি টানি খেত, মিষ্টি পানি, আর সব দিকে লবণ পানি। তো ওই কুয়াটাকে বাধা টাধা দিয়ে নাম দিলাম মাথিনের কূপ। মাথিন বলে একটা মেয়ে এনে পানি দিতে আসতো। আর এই থানায় একজন এএসআই ছিল ধীরাজ ভট্টাচার্য, খুব নাম করে পুলিশ, পরে হিরো হয়েছিল, তার বই আছে, তার 2টো বই লিখেছেন। একটা যখন পুলিশ ছিলাম, যখন নায়ক ছিলাম, উনি কিন্তু অভিনয় করেছেন, খুব সুদর্শন ছিলেন। হ্যাঁ, তো ওই কূপটার নাম কিন্তু আমার দেওয়া। সেটা পরবর্তী সময় এক এসপি যে তার আমার নামটা মুছে তার নামটা চালু করে দিছে। কিন্তু ইতিহাস বলবে, আমার কাছে রেকর্ড আছে, কাগজপত্র আছে, আমি যে করেছিলাম, কিভাবে করেছিলাম, এবং আমার ডিআইজিকে রাখছিলাম। ডিআইজি ইন্সপেকশন বইতে এটার পরে লিখছে। এবং আমেরিকান রাষ্ট্রদূত হাওয়ার্ড বি শেফার ও ওনার ওয়াইফ আমেরিকায় থাকতো, উনি আসলেন এদেশে, উনি গেলেন ওখানে, ওনাকে নিয়ে আমি এটা দেখাই, থানায় নিয়ে গেছিলাম, দেখাই যে এটা দেখো মাথিনের কূপ, যে পুলিশ অফিসার, বিখ্যাত পুলিশ অফিসারের নামে এই কূপটা আমার করা, উনি ইন্সপেকশন বইতে লিখেছিলেন। হাওয়ার্ড বি শেফার, রাষ্ট্রদূত, আমেরিকান রাষ্ট্রদূত, উনি লিখেছিলেন। তো এই হলো তোমার। তারপর বিভিন্ন জেলায় চাকরি করেছি, এই কুমিল্লায়, কক্সবাজার থেকে কুমিল্লায়, কুমিল্লা থেকে আবার চিটগং, চিটগং থেকে চলে গেলাম আবার খুলনায় মেট্রোপলিটন পুলিশে। তারপরে এই রংপুরে এরশাদের পতনের পরে যে 91 ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা হলো, 28 ফেব্রুয়ারি না কত, সেই নির্বাচনটা আমি করেছিলাম। সুতরাং এটা আমি বিখ্যাত ব্যক্তি। কিন্তু পরবর্তী সময় আবার চিটগংয়ে আসি, তখন মেয়র মহিউদ্দিন চৌধুরী সাহেব অ্যারেস্ট হলো। যখন আওয়ামী লীগের অবরোধ ছিল 72 ঘন্টা, সেই দিনে পুলিশ কমিশনার একটা হঠকারী সিদ্ধান্ত, তৎকালীন মন্ত্রীরা, বিএনপির মন্ত্রীরা ওনাকে বলেছিলেন, উনি কথা নাই বার্তা নাই, ওগুলো অ্যারেস্ট করতে হবে। তা আমার পরে দায়িত্ব পড়লো, আমি করে দিয়েছিলাম। আমি কোনো পুলিশ নিয়ে যাইনি। আমি বললাম, মহিউদ্দিন ভাই, আপনি আমার সাথে
যেতে হবে। উনি জানতেন, উনি সাহসী লোক ছিলেন, রাজনীতি করার লোক, উনি কিন্তু ওই ভয় পান নাই যে আমাকে অ্যারেস্ট করতে আসে কেন কি ইত্যাদি, কোনো না। বলে আমি যাব, নিয়ে আসলাম জেলখানায়। রাত 11:30 বসে রইলাম, কেউ আসে নাই, কেউ দেখে নাই। সারা শহর জ্বলতেছে, 800 কোটি টাকার প্রপার্টি ড্যামেজ হলো, আগুন দিল, ভাঙচুর হলো, বোমাবাজি হলো, লোক মারা গেল, বিমানবাহী ভাঙচুর হলো, রেল স্টেশন ধ্বংস হয়ে গেল। গাছ টাছ দিয়ে করছিল কর্নেল ওলি, তখন যোগাযোগ মন্ত্রী, করছিল, সব চুরমার। 800 কোটি টাকার প্রপার্টি ভাঙচুর হয়, ধ্বংস হয়, 800 কোটি। আমি ওনাকে নিয়ে গেলাম সম্মানের সাথে, এবং পরবর্তী সময় নেত্রী যখন গেছেন একবার মিটিংয়ের, লালদিঘির পরে তো আমাদের অফিস, আমি ওই সিকিউরিটি আমি দিয়েছি, আমার কোনো এই নাই। অনেকে আমাকে বলছে ইমন অ্যারেস্ট করছে, মানে উনি না অ্যারেস্ট করছে, মানে ওদের একটা ক্ষোভ। হ্যাঁ, সাধারণ লোকের থাকতেই পারে যে নিউইয়র্কের আমাদের নেতাকে অ্যারেস্ট করছে, থাকতে পারে না, থাকছে। কিন্তু নেত্রীকে উনি বলছিলেন আপনার এই অফিসার আমাকে অ্যারেস্ট করছে। নেত্রী বলছিল তো অর্ডার পালন করছেন। উনি খুব সুন্দরভাবে কথা বলছেন, আমি এটা জানতাম না। উনি তো স্টেজে কথা, আমি তো দূরে। তো ওইখানে একজন মন্ত্রী ছিলেন, মান্নান ভাই, পরবর্তী সময় উনি শ্রমমন্ত্রী ছিলেন। মান্নান ভাই আমার অফিসে আসেন, বলে একটা কথা বলবো। বলেন। বলে অজিত ভাই বলছে যে এরকম আপনার এই অফিসার, ওর বাড়ি, মামা বাড়ি গোপালগঞ্জ, টুকিপাড়া, তার বাড়ি ফরিদপুর, আপনার লোক সেই কাজ করছে। বলে ও তো কাজ করে আপনার এই হিরো বানাইছে, বিএনপির পতন ঘটাইছে, কাজ তো ভালোই করছেন। উনি নাকি এইভাবে বুঝছেন খুব সুন্দর করে। নেত্রী ওই মোদির চৌধুরী আর কথা পড়ায় নাই, কি পড়াবে? নেত্রী তো বলেই দিলেন যে আমরা আন্দোলন করছি, আন্দোলনের উপর এই হিসাবে আপনাকে অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করার পরেই একবারে সারা দেশের লোক, চিরগের লোক জাগরিত হয়ে গেছে, প্রতিবাদে ফেটে পড়ছে, এবং বিএনপি সরকারের পতন ঘটাইছে। তো লাভই তো হয়েছে। হ্যাঁ, ও তো ঠিক কাজ করছে, এই আর কি। এটা আমাকে, উনি এখন মারা গেছেন, উনি আমাকে বলছিলেন, আমাকে আমার অফিসে এসেই বলছিলেন। আর মোদি চৌধুরী 1-5-3 দিন পরে যখন অ্যারেস্ট হওয়ার পরে উনি জেলে ছিলেন, ওনার আবার 4টে বাইপাস। আমি ওনাকে, ওনার ওয়াইফের সাথে যোগাযোগ করে ওনার পোশাক, কাপড় চোপড়, ওষুধ, আমি কুমিল্লার জেলে ছিলেন, আমি কুমিল্লায় চাকরি করছি, কুমিল্লা আমার জানাশোনা, আমরা ভাবি আমাকে দেন, আমি পৌঁছায় দিই। আমি এগুলো পৌঁছানোর ব্যবস্থা করছিলাম জেলখানায়, বুঝছে কথাটা, এই কুমিল্লায়, এই মোদি সাহেবের জন্য। কেননা চিরঙ্গে রাখাটা ওনার জন্য নিরাপদ ছিল না, এই জন্য কুমিল্লায় পাঠাচ্ছে। পরে উনি রিট যখন করছে, গভর্নমেন্ট দিয়েছে ডরায় ছেড়া, বিএনপি, যে রিটে তো হারিয়ে যাবো, শুধু ছেড়ে দিই। তারপর উনি হসপিটালে ছিলেন, হসপিটাল থেকে 1-5-3 দিন পরে আসলেন। আমি ওনাকে ধরে, আল্লাহর কি শান, 12 আউলিয়ার দেশ, আমরা শাহ গরিবুল্লাহ শাহ, মিসরি শাহ, বদর শাহ, মহসিন আউলিয়া, আমি সবের, কুমিল্লার বাদশাহ মামু, আমি সবের বাজারে যেতাম রেগুলার, একবারে মাসে, মানে সপ্তাহের প্রতিদিন না, 1-2 দিন পর প্রত্যেক বাজারে আমি যেতাম, জিয়ারত করতাম, দোয়া দিতাম। তো আল্লাহর রহমতে আমি ইজ্জতের সাথে করছি, আমার কোনো অসুবিধা হয় নাই। এই ইসের মধ্যে ওনাকে নিজে আমি ধরে ওনাকে আমি স্টেজে উঠাইছি। কোনো পুলিশ অফিসার এটা এই দুঃসাহস করতে পারবে না, যে অ্যারেস্ট করছে সেই পারবে। আমি আল্লাহর রহমত, এটা উলি আল্লাহদের দোয়া, বড় উলিয়ার দোয়া, বাবা শাহজালাল শাহর দোয়া, আমি কিন্তু করতে পারছি। বড় ভাইয়ের দোয়া, দাদাজির দোয়া, আমি সেইভাবে করতে পারছি। কিন্তু আজিজ ভাই আছেন, দোয়া। তো সুতরাং আমার কোনো পিছুটান ছিল না, আমি কোনো ই করি। আমি বরং কমিশনারকে বলছি যে ওনাকে অ্যারেস্ট করবো, কাগজ দেন, ওগুলো আছে। তা আমি তো আর অবিশ্বাস করি নাই, আপনি অ্যারেস্ট করেন। 19 মিনিটের মধ্যে আমি ওনাকে নিয়ে এসে জেলগেটে, রাত 11:30 মধ্যে, 3:27 থেকে রাত 11:30 বসা। কেউ জানে না, ডিটেনশন নাই, সাসপেন্ড করে নাই, ওনাকে কোন ইসে রাখবে। পরে ডিটেনশন অর্ডার রাত 12টার দিকে গেল, তখন ওনাকে নিয়ে হাজতে ঢুকালো। এই তো, নাহলে তো জেলখানায় ঢুকানো যায় না। হাজতে ঢুকাতে গেলে তো কাস্টডি ওয়ারেন্ট বলে, সেটা তো লাগবে, সেটা তো নাই, বুঝতে পারছো? পরে এটা করে রাত 12টার দিকে এটা করে ওনাকে নেওয়া হলো। এইভাবে আমার চাকরি জীবন। তারপরে তো এই চাকরি করলাম, করার পরে বিএনপি সরকার আসলো, আসার পরে তখন আমাদের চাকরি
চলে গেল, কি যাও আমরা ফরিদপুরের লোক, আওয়ামী লীগের লোক, নেত্রীর লোক, বঙ্গবন্ধুর লোক, তার সময় রিক্রুটমেন্ট হয়েছে তার লোক ইত্যাদি সব। আমাদের গভর্নমেন্ট আবার একটা আইন আছে, 25 বছর চাকরি হলে গভর্নমেন্টের ওই আইনে যে কোনো লোকরা রিটায়ারমেন্ট করায় দিতে পারে। ওই আইন বলে আমাদের অনেককে রিটায়ার করায় দেয়। পরবর্তী সময় তো দেশে থাকতে পারলাম না, তখন আমি চলে যাই মালয়েশিয়া থেকে সোজা লন্ডন। 2 বছর 2 বছর আমি লন্ডনে ছিলাম। জার্মানিতে, ফ্রান্সে, বেলজিয়ামে বন্ধুবান্ধব আছে, হল্যান্ডে, তারপর গ্রিসে, এই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইছি। যে লন্ডনে তো অনেকবার গেছি আমি, ব্রিটিশ পুলিশের সাথেও আমি কিন্তু স্কটল্যান্ড পুলিশের সাথে ছিলাম 82 সালে। তো সুতরাং অনেকবার সব দেখা শহর, তো ওই জন্য বাইরে বাইরে চলে গেছিলাম, দূরে দূরে বন্ধুবান্ধব ছিল তো, আত্মীয় স্বজন, চলে গেছি। যাই হোক, তারপরে নেত্রীর সাথে আমার লন্ডনে দেখা হয়, সেখানে কথা হয়। পরে উনি একটা ক্লিয়ারেন্স দিলেন যে আসলাম। ওনার সাথে বসে, ওনার আওয়ামী লীগ অফিসে বসে তিনেতে ধানমন্ডি, ওখানে বসে প্রায় 5 বছর মানে আমি কাজ করি। আমরা 5 জন সরাসরি নেত্রীর নির্দেশনায় কাজ করেছি, বঙ্গবন্ধু কন্যা নেত্রীর নির্দেশনায় আমরা কাজ করেছি। তখন উনি বিরোধী দলের নেত্রী। আর একটু কথা বলা দরকার, আমি যখন চিটগংয়ে, তখন যেন নাসিমের কু হয়, আর্মি নামালো, কু হলো, দেশের অবস্থা ভয়াবহ। তো আওয়ামী লীগের একজন নেতা ঢাকার থেকে আমাকে ফোন করে বললেন, আমরা নেত্রীকে পাচ্ছি না, উনি তো কক্সবাজারে আছেন কিন্তু পাচ্ছি না, তো ওনাকে একটা মেসেজ দেওয়া দরকার যে ঢাকার অবস্থা খারাপ, খোঁজ খবর নিয়ে পরিস্থিতি জেনে তারপরে উনি যে সিদ্ধান্ত যেখানে যাবেন, এইভাবে আর কি। তা আমি এসপি কক্সবাজারকে ফোন করলাম যে উনি তো এখানে ছিলেন, উনি কোথায় এখন? বললো স্যার, ও আমার জুনিয়র ছিল, ছেলেটা বললো যে উনি তো বান্দরবনের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন, পেলাম না। পরবর্তী সময় ওনাকে খবরটা, মেসেজটা পৌঁছেছিলাম অন্য মাধ্যমে। তো উনি পেয়ে বান্দরবনে যেয়ে উনি আমাকে একটা ওয়্যারলেস করেছিলেন যে আমি চিটগংয়ের প্রোগ্রাম ছিল না, চিটগংয়ে উনি আমি আসতেছি, চিটগংয়ে মানিক খসরু যেন আমাকে প্রোটেকশন দেয়, মানে আমার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করে, আমার নাম উল্লেখ করে। কমিশনার দায়িত্ব, কিন্তু মূল দায়িত্ব তো কমিশনার, কিন্তু উনি আমার নাম উল্লেখ করে দিয়েছিলেন। তাই এটা আর আমি কমিশনারকে দেখাই নাই, এটা না দেখায় বললাম যে উনি আসতেছেন। উনি বিশ্বাস করেন না যে উনি তো আসবে না, কিন্তু প্রোগ্রাম দেন নাই, আসবেন কী করে? আমরা না, উনি সব সময় তো প্রোগ্রাম দিয়ে বাইরেও তো কাজ হয়। তারপরে আমি বললাম যদি আসে তখন কী করবেন? ওনার সিকিউরিটি দিতে হবে। ওনার সিকিউরিটি ছিল আগে 4 জন ঢাকায়, তারপরে 6 জন, পরে 8 জন, 12 জন, এখন 24 জন। ওনার লাইফের পরে চাপ আসতে পারে, শত্রুর আঘাত আসতে পারে, সেই জন্য ওনাকে 24 জন পুলিশ দিয়ে প্রোটেকশন দেওয়া হতো একটা বিরোধী নেত্রীকে। সুতরাং আমি বললাম কমিশনার মোতাবের হোসেন চৌধুরী, উনি বিএনপি ঘেঁষা লোক ছিলেন, তো ওনাকে বললাম যে আসলে তখন আপনি কী করবেন? হ্যাঁ, পুলিশ দেবেন না, প্রোটেকশন দেবেন না, দায়িত্ব কার? প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো পুলিশের। তা উনি আসার কথা না, এসে গেছেন, এখন ওর দায়িত্ব নাই আপনার? তখন উনি একটু ভয় দিলাম, হয়েছে। হ্যাঁ, পরে বললো যে ঠিক আছে করেন, আপনি যা ইচ্ছা করেন, আপনার মামাবাড়ি ওখানে আপনি করেন। আমি 450 ফোর্স লাগাইছিলাম, 450, 40 জন দিলে হইতো না, আমার দৃষ্টিতে হইতো না। আমি 450 ফোর্স 4টে LNG লাগাইছিলাম। পুলিশের কোনো দিন এই প্লেন জায়গায় হিল ট্র্যাক ছাড়া কোনো LNG লাগানো হয় না, আমি লাগাইছিলাম ওনার সিকিউরিটির জন্য, ছাদের পরে এবং ঢুকতে। এবং উনি দিকে আমার পরে বলছিলেন রুমে, আমি আর উনি বসা, উনি অজু টজু করে বেরিয়েছেন, উনি বসলাম। উনি বললেন যে এটা তো ক্যান্টনমেন্ট বানাইছেন। আমি বললাম যে এইখানে আপনার দলের মধ্যে 3টা ভাগ আছে, বিএনপি আছে, জামাত আছে, শিবির আছে, রোহিঙ্গা আছে, শান্তি বাহিনী আছে,
আবার আর্মির একটা অংশ ওটার বিরুদ্ধে আছে, যারা চাকরি টাকরি খায় এখন এইসব আন্দোলন সংগ্রাম করে গোপনে, তারাও তো আপনার বিরুদ্ধে। তো সুতরাং আমাকে তো এটা করতে হয়েছে। তখন উনি বুঝলেন যে না ঠিক আছে, সারা রাত পাহারা দিলাম ওনাকে। পরে উনি সকালে ফার্স্ট ফ্লাইটে চলে আসলেন ঢাকায়, এই আর কি। এইভাবে আমি কাজ করেছি। তো পরবর্তী সময় সে চাকরি চলে গেল, চলে যেয়ে বিদেশে কাটালাম, নীতির সাথে কাজ করলাম। কাজ করার পরে যেহেতু আমি লেখাপড়ার সাথে একটু অধিক সম্পৃক্ত, প্রচুর বই পড়ি, ম্যাগাজিন পড়ি, দেশে বিদেশে, ইন্টারনেটে গেলে আমি ইংল্যান্ডের পত্রিকা পড়ি, আমেরিকার পত্রিকা পড়ি, কলকাতার আনন্দবাজার থেকে শুরু করে এই সময় থেকে শুরু করে অনেক পত্রিকা আমি পড়ি, এখনও পড়ি। যখন ঢাকা থেকে কম্পিউটারের সামনে থাকি পড়ি। কিন্তু তো তখন পাঠাগার আন্দোলন করে একটা ছেলে, ইমাম হোসেন, কুমিল্লায় বাড়ি, হ্যাঁ, ও আমাকে সম্পৃক্ত করলো। এই সম্পৃক্ত হয়ে আমি এখন সারা বাংলাদেশে এই বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ, বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ, এইটার আমি নির্বাচিত সভাপতি। প্রায় 3,000 3,500 লাইব্রেরি আছে, নির্বাচন হয়, তাতে আমি সভাপতি। আর আমার সাথে যিনি সেক্রেটারি হয়েছেন উনি একজন আওয়ামী লীগেরই মহিলা এমপি, নেত্রকোনায় বাড়ি, হাবিবা রহমান খান, ওনার ডাকনাম শেফালি। ওনার বাবা কিন্তু নেত্রকোনা আওয়ামী লীগের ফাউন্ডার, ওয়ান অফ দ্য ফাউন্ডার মেনলি, মারা গেছেন, 2-3 বারের এমপিও ছিলেন। তো ওই সুবাদে আমি পাঠাগার আন্দোলন, আমি এই করোনার মধ্যে আমি 40টার মতো জেলা আমি ঘুরেছি। আন্দোলন, এই বই পড়ার আন্দোলন, কেন ছেলেপেলেরা এখন সবাই ইসে ব্যস্ত, ফেসবুকে ব্যস্ত, মোবাইলে ব্যস্ত, অ্যান্ড্রয়েড টেলিফোন আছে, ছবি উঠায়, ফেসবুক দেয়, লেখে ইত্যাদি। এবং সেগুলো কোনো চটুল লেখা, যে একটা ভালো কিছু লিখবে, ক্রিয়েটিভ, সে ধরনের খুব কম। তো ওই জন্য আমি দেখলাম যে পাঠাগার আন্দোলনটা, বই পড়ার আন্দোলনটা যদি করি তাহলে এটা একটা ভালো কাজ। তো ওইটার সাথে আমি এখনও সম্পৃক্ত আছি, আমি রেগুলার কাজ করি। এই যেখানে আসছি, টেলিফোনে অনেক লাইব্রেরি যারা চালায় তাদের সাথে কথা হয়, দাওয়াত দেয়, আসেন, এটা করেন, ওটা করেন। আমি নেত্রকোনায় বেশ কিছু কাজের হাত দিয়েছি। ওখানে একটা কর্মী বাহিনী আছে, একটা কলেজ আছে, ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোক গবেষণা ইনস্টিটিউট, হ্যাঁ, এখানে এই কলেজে তারা উপদেষ্টা পরিষদ আছে, উনি জাস্টিস ওবায়দুল হাসান প্রধান উপদেষ্টা, এখন তো উনি চিফ জাস্টিস হয়ে গেছেন গত 16 তারিখে। এটা প্রথম আমাকে ওই জন্য উপদেষ্টা হিসেবে তারা রাখছে, অথচ আমি এখানে কিন্তু চাকরি করি নাই, অথবা আমি এখানে আমার বাড়িও না, কিন্তু তারা, এবং সবচেয়ে ভালো লাগছে এখানে একটা কর্মী বাহিনী আছে, কর্মী বাহিনী আছে, যার জন্য ওদের সাথে আমি অনেক কাজে সম্পৃক্ত হয়ে গেছি, কলেজের কাজে, বিভিন্ন সামাজিক কাজে, সংস্কৃতির কাজে। ওখানে কিন্তু হাওড় সংস্কৃতি আছে, বাউল সংস্কৃতি আছে। আমি একদিন ওখানে আলাপ হচ্ছিল, আমি যে ছিলাম 9 দিন, এক্সকিউজ মি, 9 দিন ছিলাম, তখন একটা মেলা হলো, 7 দিনব্যাপী মেলা হলো। প্রথম দিন থেকে আমি ছিলাম। তো এটার উদ্বোধন করলেন এই জাস্টিস ওবায়দুল হাসান, উনি তখন সিনিয়র মোস্ট হাইকোর্টের, সুপ্রিম কোর্টের জাস্টিস, উনি গেলেন, পরিচয় হলো এই। আর কলেজের গভর্নিং বডির প্রধান, উনি একজন সচিব, রিটায়ার করছেন, এবং এই পাবলিক সার্ভিস কমিশনের মেম্বার ছিলেন উজ্জ্বল বিকাশ দত্ত। আর প্রিন্সিপালের নাম হলো ইকবাল হাসান তপু। এরা খুব নৈকট্য আছে, এদের চিন্তার চেতনার ঐক্য আছে, এরা সেভাবে কাজ করে, একটা কর্মী বাহিনী আছে। তো ওরা আমাকে পেয়ে, ওরাও আমার নেচার, কাজের পদ্ধতি দেখে ওরাও আমাকে এদের সাথে সম্পৃক্ত করে ফেললো। ছাত্রলীগের সময় কাজ করেছি, এই ভাষা 62 যে ভাষা, এই শিক্ষা কমিশন রিপোর্ট হামিদুর রহমানের, তখন থেকে আমি এর সাথে সম্পৃক্ত, আর আজ পর্যন্ত আলাদা হই নাই। চাকরি জীবনেও সম্পৃক্ততা আমার, চাকরিকে রেখে আমি দিয়েছি, এবং যেখানে যেখানে চাকরি করেছি কেউ আমাকে কোনো অপবাদ দিতে পারবে না। এবং আমি মুক্তিযুদ্ধের সপক্ষেই কাজ করেছি এই পর্যন্ত। আর আমি নেত্রীর সাথে কাজ করেছি, নেত্রীর সময় বিভিন্ন
সে নেত্রী আমাকে ব্যক্তিগতভাবে জানেন। আর আমার মামাবাড়ি টুকিপাড়া, আমার সেজ মামা মানিক সাহেব, উনি এই অসমতান্ত্র জীবনে তো কত উল্লেখ আছে। হ্যাঁ, এবং উনি 28 বছর ওই টুকিপাড়ার চেয়ারম্যান ছিলেন, ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন 28 বছর। বঙ্গবন্ধুর সাথে উনি প্রথম জেলেও একসাথে খাটেন আমার বাবা। তো আমাদের তো একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমরা কোন দিকে যাব? এই 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 ঐতিহ্য ছেড়ে আমরা কি উলো বলে মুক্ত ছাড়াবো? প্রশ্নই ওঠে না। আমার পরিচয় আমার দেওয়া লাগবে না, ঘরে ঘরে আমাকে চেনে, কেন আমি তাদের চাকর ছিলাম, আমি তাদের সার্ভিস দিয়েছি, সেই জন্য তারা মনে রাখছে। এবং এত বছর পরে আমি সেখানে রেগুলার যাই। পুলিশে রিটার্ন করে আকাম কুকাম করলে সেখানে সে আর যেতে পারে না, কোনো সার্ভিসের লোক যায় না, আমি একমাত্র সে সারা বাংলাদেশে ঘুরে বেড়াই। এটা কম কথা। এবং এই অঞ্চলের লোক যারা আমার আন্ডারে চাকরি করেছে, আমি প্রত্যেকেই আমি চিনতাম, আমি প্রত্যেককে উপকারী করেছি। কেউ আমার কোনো বদনাম দিতে পারবে না চাকরি জীবনে, পারবে না। আমি 8টা জেলায় চাকরি করেছি, একটা লোকও আমাকে বদনাম দিতে পারবে না, প্রশংসা করবে। এটা আমার অহংকার, এটা আমার অর্জন। এটা আমি অলি আল্লাহর ভক্ত, পীর ফকিরের ভক্ত। আমি হযরত শাহজালাল শাহ দরবারে যাই, শাহপরানের শাহ দরবারে যাই, শাহসুন্দরের দরবারে যাই। এবং শুধু তাই নয়, শাহসুন্দরের দরবারে যেতে যে 3টে পাহাড় দিকে যেতে হয়, এখানে রাস্তা ছিল না। আমি পানির মধ্যে দিয়ে প্যান্ট ভিজাইয়া, প্যান্ট এই পর্যন্ত উঁচু করে ভিজাইয়া আমি গেছি এখানে। তখন কামরুল ইসলাম সিদ্দিকী চিফ ইঞ্জিনিয়ার ছিলেন কুষ্টিয়া, আমার খুব বন্ধু মানুষ ছিল। উনিও খুব বাজার ভক্ত। ওনাকে বললাম যে এইখানে রাস্তা করে দেন, উনি এই রাস্তা করে দিলেন, প্রায় 6 কিলোমিটার রাস্তা আমার রিকোয়েস্টের পরে। তারপরে আমি চিরঙ্গে মহসিন আউলিয়ার বাজার যাই, নদী পার হয়ে বহু দূর, রাস্তায় এত কাদা ছিল। আমি অনেক অনুষ্ঠে গেছি, আমি 5 বছর চাকরি করেছি, রাত 2টা 3টার সময় যেতাম এখানে বাজারে। এখন ওই কিছুদিন আগেও গেছি। তো দেখো যে সেখানে তোমার কোনো রাস্তা ছিল না, কাঁচা রাস্তা, কাদা। আর ওই ওরসের সময় 1-1.5 লাখ লোক খালি রাস্তায় থাকে, এত লোক যায় এবং আছাড় খাচ্ছে, পড়তেছে, ভয়াবহ অবস্থা। ওনাকে বললাম এই রাস্তা করে দেয়, 20 ফিট চওড়া রাস্তা। আমার রিকোয়েস্টের পরে এই বসের আল্লের, তারপরে এখন মন্ত্রী, প্রধানমন্ত্রী খালেদা জিয়া সময় গেছিলেন, আরও অনেকে যান। এই রাস্তাটা আমার রিকোয়েস্টের পরে কামরুল ইসলাম সিদ্দিকী করে দেন। এটা আমার জন্য আনন্দের, আমার একটা প্রাপ্তি, আমার একটা গৌরবের। তারপরে চিরঙ্গে পুলিশ লাইনে গরম বিবি গিয়াসুদ্দিন শাহর মাজার আছে পাহাড়ে, এই 121টা না 24টা সিঁড়ি উঠতে হয়। এই ভিতরটা টিলার পড়ে, তারপরে 124টা সিঁড়ি উঠতে হয়। ওইখানে গরম বিবির মাজার এরকম টিন দিয়ে, দোচালা একটা টিন দিয়া, এই বরফির বেড়া দেওয়া ছিল। এইটাকে আমি একটা বিরাট বিল্ডিং করেছি, দেখার মতন, হাজার হাজার লোক যায়। বৃহস্পতিবারে সারা বাংলাদেশ থেকে মহিলারা এই মাজার যায়, এবং একটা মহিলার মাজার গরম বিবি আর গিয়াসুদ্দিন শাহ, একটা বিরাট বিল্ডিংয়ের মধ্যে এক মাথা উনি, এক মাথায়। এটা আমার করা, কি করি নাই। আমার বাসায় চিরঙ্গে গেলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাজব্যান্ড, হ্যাঁ, উনি গেলেন যে আমার বাসায় উঠেছিলেন, আমার বাসায় কয়েক ঘন্টা ছিলেন, ওখানে দুপুরে খাওয়া দাওয়া করলেন। বুঝতে পেরেছ? এটা আমার ভাগ্য। এদেশে এই যে শহীদ মিনারটা যে করছে, এই যে কেন্দ্রীয় শহীদ মিনার, ওনার যে জীবনী গ্রন্থ আছে, 2টা বই, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি 2টা বই বের করেছে ওনার জীবনী গ্রন্থ। এই 2টাতে আমার সাক্ষাৎকার আছে, ওনার সাক্ষাৎকার আমি দিয়েছিলাম 84 সালে। উনি 85 সালে মন্ট্রিলে কানাডায় মারা যান, ওখানে একটা আর্ট টিচার ছিলেন। হ্যাঁ, তো ওনার ছবি সহ, আমার ছবি সহ আছে। তারপরে মুর্তজা বশির অপরাজেয় বাংলা করছেন, উনি চিরঙ্গে, আমি প্রথম পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘর আমি করি বাংলাদেশে, সেখানে উনি আসছেন। মুর্তজা বশির আসছেন, এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেবের ছেলে, বিখ্যাত আর্টিস্ট, উনি আসছেন। আবদুল্লাহ খালিদ আসছেন। 5 দিনব্যাপী লোকজ মেলা করেছি, সেই লোকজ মেলায় কবি শামসুর রহমান গেছেন, প্রফেসর শওকত ওসমান গেছেন, তারপরে আব্দুল লতিফ, যিনি আমার ভাইয়ের রক্তের রাঙানি 21শে ফেব্রুয়ারির প্রথম যে গানটা আব্দুল লতিফ সাহেব সুর দিয়েছেন,
ইয়ের লেখা, কি ভাই বলি আমরা, সাংবাদিক বিখ্যাত লন্ডনে মারা গফর চৌধুরী, আব্দুল গফর চৌধুরী, ওনার লেখা এই গানটা প্রথম সুরকার হলো লতিফ ভাই। লতিফ ভাই দিয়ে গোল্ড মেডেল দিচ্ছে 6জনকে, বুঝতে পারছো? শওকত ওসমান, এই কবি শামসুর রহমান, ওনাদেরকে মোট 6জনকে, রফিকুল নবী, রণবী, এদেরকে আমি দিয়েছি। কামরুল হাসান সাহেব বিখ্যাত আর্টিস্ট, আমার বাসায় যে 3টা ছবি আসছেন, হবিগঞ্জের ছবি আছে আমার। তারপরে এই আলাউদ্দিন আজাদ, ডক্টর আলাউদ্দিন আজাদেরও পরিচয় আছে। উনি বিয়ে করেছেন ইসে নরসিংদীতে ওনার যে সুগন্ধি, ওই যে বীর শ্রেষ্ঠ মতিউর রহমান ওনার বড় সুগন্ধি, ওনার বোন বিয়ে করেছেন। এবং ওনার ছোট শ্যালক কিন্তু আমার ক্লাসমেট, বুঝতে পারছো? বীর শ্রেষ্ঠ মতিউর রহমান আমরা এক স্কুলের ছাত্র, উনি আমার অনেক সিনিয়র, এক স্কুলের ছাত্র, কলেজ স্কুলের ছাত্র। হ্যাঁ, ওনার আরেক ভাই বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, মতিউর রহমান। উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আমাকে খুব স্নেহ করতেন। তো এইভাবে এই সবের সাথে আমার পরিচয়। এদেশে শিল্পী সাহিত্যিকদের সাথে আমারও উঠা বসা। কবি শামসুর রহমানকে আমি নারায়ণগঞ্জ পুলিশ লাইনে নিয়ে বিরাট রিসেপশন দিয়েছি। আমার বাসায় উঠছেন, কয়েক ঘন্টা ছিলেন, বিরাট রিসেপশন দিয়েছি। ওনার জন্মদিন সবসময় ঘরের মধ্যে 4 দলের মধ্যে হয়েছে। এই একটা জন্মদিন পালন হয়েছে, সেটা আমার পুলিশ লাইনে। হাজার হাজার পুলিশের লোক, বাইরের লোক, 1000, 2-3 হাজার, 4,000 লোকের মধ্যে ওনার জন্মদিনের কেক কাটছেন উনি। ছবি আছে সব। এমন না যে আমি যেগুলো কথা বললাম প্রত্যেকটা আমার রেকর্ড আছে, মাইন্ডেড। আমার ইতিহাসটা খুব মানে লম্বা, এবং বহু লোকের সাথে আমার উঠা বসেছে। আমি তারপরে এই দেশ থেকে যখন চলে গেলাম, আমি কমনওয়েলথের একটা ছিল, কালচারাল অর্গানাইজেশন আছে দেশে, ওটার ডাইরেক্টর ছিলাম। আমি 2বার মিটিংয়ে গেলাম, কমনওয়েলথের মিটিংয়ে গেলাম লন্ডনে। ওখানে যে স্টুয়ার্ট মোর, তার সাথে আমার খুব বন্ধুত্ব হয়ে গেল। পরে যখন এই দেশ থাকতে পারলাম না, চলে গেলাম লন্ডনে। ওখানে বললাম যে আমি কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল স্যার ব্যাকিনান, ব্যাকিনের সাথে দেখা করতে চাই। বলে আমরা দেখো ওই না 6 মাস 1 বছরে, এত বিজি লোক, 51টা দেশের, রানী হলো প্রধান, সেকেন্ড ম্যান উনি সব কাজ করেন, রানী তো সব কিছু করেন না, খুব কম। মার্লবোরো হাউসে ওনার অফিস আছে ওখানে। তারপর আমি বললাম তুমি চেষ্টা করে দেখো, যদি হলো, না হলো না হলো। 15 দিনের মধ্যে উনি ওনার ফিউনারাল এজেন্ট বলে একটা মহিলা প্রাইভেট সেক্রেটারি ছিল, ওই সেক্রেটারি জেনারেল, তাকে ফোন করে বললো দেখো আমার খুব বন্ধু মানুষ, ও বাংলাদেশ থেকে আসছে, আমাদের কমনওয়েলথের কাজ করে, তো তাকে যদি একটা ইন্টারভিউ বলে দেন, ভেরি ডিফিকাল্ট। তারপর আমি চেষ্টা করবো। কদিন যেতে না যেতে আমার বাসায় টেলিফোন, আমার জাতের বাসায় ছিলাম, বোনের বাসায় ফোন গেল। আমি ফোন ধরলাম, বলে যে আর ইউ মিস্টার অমক? আমি ও ইয়েস। তো ওয়াই ইউ হ্যাভ গিভেন মি টেলিফোন কল? তখন বলে দেখো এই আমাদের সেক্রেটারি জেনারেল, কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল তোমাকে একটা ইন্টারভিউ এই টাইম দিয়েছে, এই অমুক দিন, তোমার এটা কি তোমাকে শ্যুট করে কিনা, তুমি কি ফ্রি আছো কিনা? আমরা হ্যাঁ আমি ফ্রি আছি, আসবো। আমার ছেলেকে নিয়ে গেলাম, আমরা 3 জন যাওয়ার কথা, আমার বোন, আমি আর আমার ছেলে। আমার বোন চলে গেল আমেরিকায়, তখন আমি আর আমার ছেলে যে ওরা সাথে ছবি আছে, এগুলি সব এইভাবে চাকরি করছি। ওইখানে যে লন্ডনে যে গফর ভাইয়ের সাথে কত জায়গায় গেছি। আমার এক ইয়ে ছিল, চাচা ভাই, সে ছিল অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার ম্যানচেস্টারে। 15ই অগস্ট পালন হবে সরকারিভাবে রাষ্ট্রদূতের অফিসে, তো ম্যানচেস্টারে হবে, উনি তো অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার। ওইখানে আমরা ছিলাম, তো ওইখানে অনুষ্ঠান, সেখানে আমি বিশেষ অতিথি, গফর ভাই প্রধান অতিথি, আর সভাপতিত্ব করছে আমার ওই সাজিউল আলম, সে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার ছিল, সে করছে। আমি সেখানে ভাষণ দিচ্ছি, এগুলো রেকর্ডেড আছে, সব ছবি আছে, বুঝছো? তা আমার জীবন এভাবে কাটে। এখনও আমি ঘুরে বেড়াই, মানুষের সাথে যাই এই বিভিন্ন জায়গায়। আর আবার সবচেয়ে কি যে টেলিফোনটা একটা জিনিস কি, এই যে মোবাইল টেলিফোনের একটা সুবিধা অসুবিধা। যেমন অনেকটা ফোন করলে অপরিচিত নাম্বার দেখলে ধরে না, আমার কিন্তু ওই এটা নাই। আমি পরিচিত অপরিচিত যেই হোক টেলিফোন ধরবো। আগে তো অ্যানালগ ছিল,
ওই মোবাইল যখন ছিল না, তখন আমার অফিসে যখন আমি বসা থাকতাম, টেলিফোন আসলে আমার পিএস বা টেলিফোন ডিউটি ধরবেন না, ডাইরেক্টরে থাকতো, আমি ধরবো। কেন ফোনটা তো পিএসের কাছে কর নাই, করছো তো আমার কাছে, কাজের জন্য করছো, তুমি করছো নিশ্চয়ই আমাকে। ও আমার ওই কনস্টেবলের বা ওই পিএসের কাছে তো কথা বলার জন্য করো নাই, কথা চিন্তা আত্মীয় স্বজন হতে পারে, সেটা আলাদা কথা। তা আমি সেই জন্য বলতাম ডাইরেক্ট করে রাখবো, আমি ধরবো, যতক্ষণ আমি অফিসে আছি, যতক্ষণ বাসা থেকে আমি ধরবো, এই নিয়ম ছিল আমার। এবং এখন ওইটাও এই যে ফোন করে, অনেকের নাম্বারই তো সেভ নাই, আর কত নাম্বার তুমি সেভ করবা, কত লোককে তুমি চেনো, তুমি 10, 20, 50, 100, 200 করতে পারো, তারপর তো আর করতে পারো না। তো আমার কাছে পরে আমি ধরি, যদি না ধরি, ধরতে না পারি, হয়তো বাথরুমে আছি, অথবা একটু ঘুমে আছি, অথবা একটু ফোনের থেকে দূরে আছি, গোসলে আছি ইত্যাদি। তো আমি ঘুরে এসে আমি যখন দেখি যে এরকম এই নাম্বারটা আছে, আমি তাদেরকে আমি ফোন ব্যাক করি, সে যেই হোক। এটা আমার, এতে হয় কি, মানুষের সাথে একটা সম্পর্ক হয়ে যায়, এটা দোয়া পাই। আর কুষ্টিয়ায় তখন এই রবীন্দ্রনাথ কুঠি বাড়ির সামনে এখানে এক লোক আলোদ্দিন বলে এক ভদ্রলোক, ওখানে ওখানে কতগুলো রিসোর্ট কি কি বানাচ্ছে, এটা ওখানে সাথে বানায় না। আমি ওই কাজটা বন্ধ করেছিলাম, তখন কিন্তু বিএনপি সরকার। কিন্তু যখন নেত্রী আসলেন ক্ষমতায়, তখন উনি একটা টিম করে দিলেন। কেন ডক্টর সানজিদা খাতুনকে আমি এই ছবি টবি দিয়ে এইসব কী হচ্ছে দেখাইছিলাম। সানজিদা আবার এক ভাই আমার ক্লাসমেট ছিল, ডক্টর সানজিদা খাতুন, তো নেত্রী ওনাকে খুব মানে রেসপেক্ট করেন, আর উনি আমাকে খুব স্নেহ করেন, সানজিদা আপা। যাই হোক, তারপর ওনাকে আমি ছবি টবি ছুটি নিয়ে যাই, এটা আমার কাজ দেখি, পুলিশের কাজ। আমি ছুটি দিয়ে এই যে কী হচ্ছে এগুলো দেখানোর জন্য আমি ছবি উঠায় বড় বড় করে যেসব 2 সেট দিয়েছিলাম। পরে এটা নিয়ে আন্দোলন হয়, ঢাকায় মিছিল টিছিল হয়। প্রথম আলো বা ভোরের এলাকা যে পুরো পৃষ্ঠাব্যাপী এটা ছিল। তারপর নেত্রী যখন পাওয়ার আসলেন, তখন একটা টিম করে দিলে এনকোয়ারি। তখন ওই আসাদুজ্জামান মিয়া, ও আবার ভূয়া, ও আবার আমার ছোটো বোনের বাবার শ্বশুর, তা আবার আমার ক্লাসমেট, ওই দোস্ত বলি, মামার বলি নাই কোনোদিন, মারা গেছে, করোনার সময় মারা গেছে। উত্তরায় 7 নম্বর সেক্টরে থাকতো। যাই হোক, তো ও আসলো, ডিসি তাকে কোঅপারেট করলো না, কেন পয়সা খেয়েছে, এরা কী কী করছে। আমি তখন ওদের দিয়ে গাড়ি যা আমার বাসায়, আজাদ রহমান শিল্পকলার ডিজি ছিল, মারা গেছে তখন, উনি আর ও গেছিলো। তখন আমার বাসায় খাওয়া দাওয়া করে গাড়ি চালায় আমি দিয়ে গেলাম, সেলাই দাও কুটি বাড়িতে দেখালাম। আমার উল্লেখ আছে ওই রিপোর্টে যে আমি এইসব করেছি। তখন লালনের ওখানেও একটা মিটিং করা, ওরা সেখানেও আমাকে দিয়ে গেছিলো, আমি মতামত দিয়েছিলাম। এবং ওই ওরা এই এস.এম. সুলতানের বাড়ি গেছিলো, তখনও আমি সাহায্য সহযোগিতা করেছিলাম। যেহেতু সুলতান সাহেব আমার বাসায় আসছেন, আমি সুলতান সাহেবের ওখানে গেছি। সুলতান সাহেবের জীবনী লিখতে গেলে আমাকে ছাড়া হবে না, পূর্ণতা পাবে না, এটা আমি জীবনের শেষ দিন পর্যন্ত। এবং বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর ফুপা জেনারেল মুস্তাফিজুর রহমান, যিনি আর্মির প্রধান সেনাপতি ছিলেন, উনি যশোরের জিওসি ছিলেন, ওনাকে বলে আমি একবার, তখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী, ওনাকে বললাম যে ওনার অবস্থা খুব খারাপ, শ্বাসকষ্ট। 3 জন ডাক্তার, উনি সেই রাত্রে প্রধানমন্ত্রী ফোন করে ডাক্তার নিয়ে আসছিল, পরের দিনে যশোর হয়ে ট্রিটমেন্ট করে ভালো করলো। এরপরে যখন সেইবার অসুস্থ হলেন, আমি বললাম যে ওনাকে সিএমএইচে ভর্তি করতে হবে। মোস্তাফিজুর রহমান সাহেব সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে দিল, আশার সাথে ভর্তি করে নেবা, ভর্তি করলেন। আমি ছুটে গেলাম দেখতে এস.এম. সুলতানকে, এবং ওনার বাসায় শেষ স্যুপটা খেয়ে উনি মারা যান। কিন্তু এবং ওনার মৃত্যুর পরে এই বাড়ি দখলের জন্য এলাকার লোকজন পায়তারা করছিল। তখন হারিফ বলে একটা ছেলে আছে, সুলতান ভাইয়ের খুব ভক্ত, ও আমার কাছে চলে আসলো, ফোন করলো, আমি বললাম তুমি আসো। ওকে নিয়ে আমি চলে গেলাম। তখন আর্মির প্রধান সেনাপতি জেনারেল মুস্তাফিজুর রহমান, নেত্রীর কিন্তু ফুপা, ওনার ওখানে গেলাম। উনি ওইখান থেকে সঙ্গে সঙ্গে আমার কথা শুনে ফোন করলো জিওসিকে, এই ব্যাপার, এটাকে করতে হবে। উনি জানে যে আমি কোনো অন্যায় আবদার বা রিকোয়েস্ট করবো না, এই বিশ্বাস ওনার ছিল। উনি যখন কুমিল্লায় ছিলেন ব্রিগেডিয়ার, তখন আমি কুমিল্লার এসপি, তখন আমরা কিছু কাজ করেছি। যাই হোক, আর ওনার সাথে আমি যোগাযোগ রাখতাম।
অনেক গোপন খবর টবর এগুলোর সাথে যোগাযোগ ছিল। তো উনি সঙ্গে সঙ্গে অর্ডার দিল এবং উনি নিজে গেছেন, ওনার ওয়াইফ বলছেন, এবং শেষ স্যুপ খেয়ে ওখানে উনি মারা যান। এরকম বহু লোকের সাথে আমার জীবনে দেখা হয়েছে এবং আমি মানুষের থেকে কোনোদিন নিজেকে বিযুক্ত করি নাই, সরেই নাই, এখনো আছে। আমার বয়স তো ৭৯, আমি এখনো ঘুরে বেড়াই। ওই জীবনে একটা পোস্ট অফিসটা আমি শুরুতে বলেছিলাম, আমার চাচা পোস্টাল সার্ভিসে ছিলেন, সেই সুবাদে এই অঞ্চলের পোস্ট অফিস একমাত্র পোস্ট অফিস ছিল আমাদের বাড়িতে, এই বাড়িতে। এবং আমরা কোনোদিন একটা পয়সা ভাড়া নিই সরকারের কাছ থেকে। ৬০ বছর ৬৫ বছর এখানে পোস্ট অফিস ছিল। পরে আমার ওয়াইফের এই পার্টটা আমি এখানে জেলা পরিষদ থেকে একটা ম্যাপ করেছি, মুক্তিযুদ্ধের 11টা সেক্টর ম্যাপ। এদেশের সেক্টর ম্যাপ প্রথম আমি করি বাংলাদেশে। এইটা কুষ্টিয়া পুলিশ লাইনে, ওখানে আমি সেক্টর ম্যাপ করি। এটা হলো ৬৮ ফিট লম্বা, ৩৪ ফিট চওড়া। এত বড় ম্যাপ কিন্তু বাংলাদেশে আমার আগে কেউ করে নাই। মুক্তিযুদ্ধের 11টা সেক্টর দেখানো আছে এখানে গেল। তারপর ওখানে আমি একটা কলেজ করেছি। সেই কলেজ 3টা ভবন মিলে, লালন ভবন, নজরুল ভবন, রবীন্দ্র ভবন, আর একটা বিল্ডিং হাই স্কুল। এটা আমি করি নাই, আমার পূর্বে কেউ করেছে। এর বিল্ডিং খুব খারাপ অবস্থায় পড়ে যায়, ভেঙে ভেঙে পড়ে উপর থেকে। তখন ওই ফ্যাসিলিটি ডিপার্টমেন্টের যিনি প্রধান ছিলেন, এরা 24 লক্ষ টাকা দিয়ে বিল্ডিং করে দিত সেই আমলে, 90-এর দশকে। তখন আমার এক টিচার ঢাকা কলেজে উনি ছিলেন, ওনার কুষ্টিয়া গেছেন, খবর পেয়ে আমি স্যারের সাথে দেখা করে, স্যার আসেন লাইনটা ঘুরে দেখালাম। আমি বললাম এই স্কুলের অবস্থা, এটা করে দিতে হবে। তখন বললো আমার হাতে তো সব শেষ। আমি বললাম স্যার আপনিও চলে যাবেন, আমিও চলে যাব, তো এইটা হবে না। তখন উনি স্পেশাল গ্রান্ট দিয়ে আমার 24 লক্ষ টাকা দিয়ে ওইটা করে, ওটার নাম মীর মশাররফ ভবন। এগুলো আমি করে আসছি। হ্যাঁ, অনেক কাজ করে। এটা মুক্তিযুদ্ধের প্রথম পুলিশি ভাস্কর্য ওই ঢাকার বাইরে আমি করি, 18 ফিট উঁচু, চেতনা 71। নারায়ণগঞ্জ পুলিশ লাইনে করছি, ওটা হলো স্বাধীনতা 71। ট্যাঙ্ক হবে, সবাই খুঁজতেছে, দূরে কোনো জায়গা পাওয়া যায় না, সে খাস জায়গা ছাড়া হবে, ওদেরকে দেবে। আর কেউ নিজের জমি তো ছাড়বে না, বাড়ির জমি কে দেবে? আমি বললাম আমার জমি আছে, আমি লিখে দিচ্ছি, এই যে দিলাম। এই যে ওয়ার্ল্ড ব্যাংকের টাকা, বহু কোটি টাকা, এটা 10-20 কোটি টাকা কত করেছে। এই 16 ইঞ্চি দিয়ে পাইপ লাইন দিয়ে বিভিন্ন গ্রামের পর গ্রামে গেছে, কয়েক কিলোমিটার দূরে গ্রামে সব একদম এই সাপ্লাই পানি খাচ্ছে সবাই। তো এই জায়গাটা আমার দেওয়া। আর এই পোস্ট অফিসটা, আর এখানে আমি এপিএমই অফিস করেছিলাম, ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। বাংলাদেশে 80টা শাখা আছে। এটার প্রধান ছিলেন M.A. কবির। উনি আইজি ছিলেন, ব্রিটিশ আমলের পুলিশ অফিসার, আইপি অফিসার, বাড়ি ফরিদপুরে। উনি আমাকে খুব স্নেহ করতেন। ওনাকে আমি বললাম স্যার আমার এখানে এটা করে দেওয়া যায় না, সব তো জেলা হেডকোয়ার্টার। এই একমাত্র আমার এই বাঙাল গ্রামে উনি করতেন। এর 12 বছর ছিল, আপনার কোনো ভাড়া নেই নাই। ভাড়া দিতে চেয়েছিল, আমরা না, মানুষের জন্য করতে আব্বা বলছেন যে না আমরা ভাড়া নেবো না, নেই এপিএফ অফিস। 200-250 মহিলারা এখানে ট্রেনিং দিত, এই করতো, সব আমি করেছিলাম। ওনার সহযোগিতায় ডাক্তারি হেলথ চেক আপ এইসব ওষুধ হওয়া, এটা আমি করেছিলাম। তারপরে এখানে আমি টেলিফোন এক্সচেঞ্জ, সারা বাংলাদেশে কোথাও আজ পর্যন্ত কোনো প্রাইভেট হাউসে টেলিফোন এক্সচেঞ্জ বসে না। আমি লোকজন ধরে আমি এখানে টেলিফোন এক্সচেঞ্জ বসাই। তাও 10-15 বছর ছিল, যখন সারা বাংলাদেশে মোবাইল তো ছিল না, টেলিফোনে কথা বলতে হতো। ওই সব মিডল ইস্টে মারা কথা বলতো, বাপরা কথা বলতো, কীভাবে কথা বলবে? ওই এক্সচেঞ্জে যেয়ে কথা বলতে হতো। তো এক্সচেঞ্জগুলো চলতো না, তার কারণ হলো থানা হেডকোয়ার্টারে এক্সচেঞ্জ আছে, হ্যাঁ, কিন্তু ওগুলো বিদ্যুৎ তো এই নেত্রী নয়, বিদ্যুৎ এখন ঘরে ঘরে দিচ্ছে। তখন তো বিদ্যুৎ সরকারের অফিসে বিদ্যুৎ চলতো না, তখন ওইগুলি অকেজে থাকতো। আর আমারটা জেনারেটার পরে এই সোলার প্যানেল দিয়ে চালাইতাম, ফলে 24 ঘন্টাটা খোলা ছিল। ফলে নড়াইল আর জেলা, এই আমাদের পাশে মানে গোপালগঞ্জ জেলা, কাশানি টাশানি এইসব এলাকা থেকে 7-8-10 কিলোমিটার মহিলারা আসতো, তাদের ছেলের সাথে কথা বলতো সৌদি আরবে, কুয়েত, কাতারে, এইটার মাধ্যমে। এটারও 1 পয়সা ভাড়া আমরা নেই নাই।
কেন জনগণের জন্য। এই যে এই বাড়িটা এই যে এটা আমি করে দিচ্ছি, এই যে জাদুঘর করে দিচ্ছি ঐতিহ্য দাম দিয়ে। আমাদের বাঙালির যে ঐতিহ্য আছে সেই ঐতিহ্যের লাইব্রেরিটা, এই যে ওখানে দিচ্ছ না বইপত্র আছে, এখানে বইপত্র আছে। এখন এখানে সব ম্যাটেরিয়াল থাকবে আমাদের লোকজ, আমাদের ইতিহাসের, এগুলো আমার কিছু কালেকশন আছে, এগুলো দিয়ে আমি এটা পুরোটা আগামী 6 মাসের মধ্যে ইনশাল্লাহ সাজায় ফেলবো। এটাও হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছ? আর নারায়ণগঞ্জে আমি একটা কাজ করছিলাম বিশাল, এটা 33টা ভাস্কর্য করেছিলাম। রবীন্দ্রনাথ, নজরুল, মাইকেল মধুসূদন, নেতাজি সুভাষ বোস থেকে শুরু করে সবাই। বঙ্গবন্ধুটা করছিলাম 25 ফুট উঁচু, আর আবক্ষ করছিলাম একটা, আর 25 ফুট এটা আছে এখন, কিন্তু এইগুলো এরা সরাই ফেলে। জানি না এরা কেমন আমি প্রেমিক, বঙ্গবন্ধু প্রেমিক, এরা দাবি করে সবাই যে আমরা বঙ্গবন্ধুর প্রেমিক। তারা কি করে এই পার্কটাকে, শতাব্দী উদ্যানটাকে তছনছ করে দিল, একটা ফুলের বাগানকে তারা নষ্ট করে দিল। এটা হয় এই সরকার যখন, শেখ হাসিনার সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর সরকার, বঙ্গবন্ধুর কন্যার সরকার, সেই আমলে স্পিডে এই কাজ করে ফেলছে, কেউ কোনো খবর রাখে না। এই তো আমাদের এইভাবে আমরা দেশ সেবা করতেছি। আমরা কাকে ফাঁকি দিচ্ছি? নিজেকে নিজে ফাঁকি দিলে তো সবাইকে দেওয়া হলো সেটা, তাই না? তো এই যেভাবে আমি কিন্তু আছি এবং চলছি এবং চলবো, আল্লাহর রহমতে আমার কোনো অসুবিধা নাই, এবং মানুষের ভালোবাসায় আমি এগোচ্ছি। তো এই জন্য আমার কথা হলো যে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো মানিক রতন। সারা বাংলাদেশে সোনার বাংলার সোনা ছড়ায় আছে। সেই সোনা কি? ভালো জিনিস, সুন্দর জিনিস, কালচার। সেই কালচারটাকে দেখতে হবে, বুঝতে হবে। যারা এই কালচারটা সত্যি ধারণ করছে এরকম অনেক মানুষ আছে, তাদের সংখ্যা কমে গেছে, তারা এখন কথা বলার লোক নাই। তাদেরকে তো সামনে আনতে হবে, কে আনবে? তুমি বললে যে আনতে হবে, তা না ক্ষেত্রটা তৈরি না করলে সে আসবে কেন? এই যে আপনি যেভাবে বলতেছেন আমরা কাজ করি, শুরুতে করি, ওই তো দু একজন, ওই যে তুমি বলছো তুমি করো, আমি তো বললাম আমার যেটুকু আছে আমি সেটুকু দিয়ে যাব। ফলে পুলিশ হয়ে গেল কি যে এরা জনগণের বিরুদ্ধে শক্তি। এই যে কথাটা অবাস্তব না। 75 সালে বঙ্গবন্ধুকে হত্যা করলো 15 আগস্ট, সেই কেসটা 12 বছর মতো কেস হইল না। একটা মার্ডার কেস, রাষ্ট্রপতির কেস, জাতির পিতার মার্ডারের কেস, এটা কেস হবে না? হ্যাঁ, কেস হবে না, সেটা কেসই করতে দিল না। পুলিশের গণমুখিতা এটা এখন খুব কম পুলিশ অফিসার করে, যার জন্য পুলিশ একজন রিটায়ার করে গেলে রিটার্ন করে যায়, বয়স হয়ে যায়, রিটার্ন করে যায়, তখন আর কোনো সামাজিকতার মধ্যে সে থাকে না। পুলিশ কোনো কাজ করে না, তুমি নেগেটিভ ধরছো, পুলিশ কোনো কাজ করে না, পুলিশ জনগণের বিরুদ্ধে। আচ্ছা, এটা যদি মেনে না নিলাম, আমি পুলিশ হিসাবে যদি মেনে নেই, বা বর্তমানে আইজি বলে যে ঠিক আছে আমি মেনে নিলাম, সব পুলিশ বললো যে আমরা মেনে নিলাম, তাহলে এক কাজ করেন, আমাদের একদিনের জন্য ছুটি দিয়ে দেন, আমরা কোনো কাজ করব না। 1 ঘন্টার জন্য আমরা কাজ করবো না। কতটা রেপ হয়, কয়টা মার্ডার হয়, কয়টা আগুন দেওয়া হয়, কত লুটপাট হয়, কত অপরাধ হয়, সেটার নাও তো দেখি।